আপনি মনে করেন যাবেন আকাম করতে, তারপরে আমার কাছে সোর্স বন্ধ রাখবেন এবং মেয়েকে আটকায় রাখবেন। আপনি আসামির সাথে আপনাকে কেন কথা বলতে, আসামির সাথে কেন আপনাকে কথা বলতে দিবেন? সে তো আসামি এখন। আচ্ছা মেয়ে কথা বলতে, মেয়ে তো বাদী। আপনার কথা সত্যতা কি? মেয়ে কার কাছে? আপনি যে প্রভাব বিস্তার করবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনি তো প্রভাব বিস্তার করে সাংবাদিকরা কমিউনিকেট করতে পারবে না, কেউ দেখা করতে, মেয়ের বোন দেখা করতে পারবে না, মেয়ের বোন দেখা করতে পারে না সারা দিন ধরে, সারা রাত ধরে। কেন বলেন? আপনার কাছে বলছে মেয়ে? হ্যাঁ, আমাকে রেকর্ড আছে, রেকর্ড শোনাবো। লাইন এড করেন, আমি এখন এড করতে পারবো। ভাই যদি লাইন এড করেন, আমি মেয়ের বোনের রেকর্ড শোনাবো যে আমরা যা চেষ্টা করছি। আপনারা পারেন না, এমন কিছু আছে? কেউ দাড়ি টিপলো, কেউ ক্রাইম করলো, তারা জামাত নেতা, শিবির নেতা, শিবিরের কর্মী বানায়। আপনি নিউজটা এখানে চ্যালেঞ্জ করছি, এখানে ভাই সাংবাদিক আছে, ভাই রোল প্লে করবে এটা। এখানে যদি এটা প্রমাণিত হয়, আমি আপনার যে কোনো কথা মেনে নেব। যেটা শিবির নেতা বলেছেন, এটা এখানে ফ্যাক্ট চেক হবে। একটু আগে যেটা শিরোনাম, যেটা শিবির নেতা বলেছেন, শিবির নেতার একটা ঘটনা এটা। ভাই এখানে একসাথে তিন নারীর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক করে শিবিরের পক্ষে ভোট চাইলেন জবি শিক্ষার্থী। না ওটা না, শিবির নেতা ধর্ষণ যেটা বলছেন। বলেন না সংসদে বাংলাদেশের মুসলিম প্রধান একটা রাষ্ট্র সংসদে দাঁড়াইয়া ইসলামের মৌলিক বিধান কটাক্ষ করবে, বউ বদলার উপকরণ বলবে, আর এটা প্রতিবাদ করলে বলবে কেন প্রতিবাদ করছেন। আর এই ধরনের কোনো কথাই বলেন না। উনি বলছে যে একটা প্রোগ্রামে গেছে, সেকেন্ড রিপ্লাই ডাক্তার আব্দুল্লাহ তাহেরকে বলেছেন, আমাকে বলেছেন, জনাব আব্দুল্লাহ তাহেরকে বলেছেন যে একটা প্রোগ্রামে গেছে ওনারা। এই ধরনের অনেক মশকরা হয়ে থাকে। একটা প্রোগ্রামে গেছে, আমি এই প্রসঙ্গে না যাই। আমি বলছি যে আপনি বউ বদলান। আচ্ছা সেকেন্ড নেব। আমান ভাই বলছেন আমরা কেন ধর্ষণের প্রতিবাদ করি নাই। আমান ভাইরা কালকে একটা বিক্ষোভ মিছিল করছে, সময় লাগছে আধা ঘন্টার মধ্যে 4টা রেপ করছে। তাহলে প্রতি মিনিটে যদি রেপ করেন আর এরকম করেন, 2 মাসে যদি 400 ঘটনা 300 ঘটনা হয়ে যায়, তাহলে আমরা কেমনে? আমার মনে হয় আপনি যথেষ্ট বলেছেন। একটা সমন্বিত প্রোগ্রাম দিতেন, দেন না। এটা আপনাদের বিউটি। এই যে ফাসিকি, এই যে কপটতা, এই যে মুনাফিক, এই যে ভণ্ডামি, এগুলি বন্ধ করেন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা। দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, স্টার নিউজের কড়া আলাপে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। দর্শক, আজকে আমাদের কড়া আলাপে অতিথি হিসেবে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন স্টুডিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ, এবং আরও আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাইন আহমেদ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের কড়া আলাপে। প্রসঙ্গ আসতে চাই, এস.এম. ফরহাদ, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই, যদি আপনি অনুমতি দেন। ফরহাদ ভাই, আসলে কি হয়েছে বলেন তো? আপনাদের একজন কেন্দ্রীয় নেতা জিসানের ভাগ্যে আসলে আমরা দেখেছি যে নিখোঁজের কথা শুনেছি, তাকে গুম চেষ্টার অভিযোগ আমরা পেয়েছি। হ্যাঁ, পরে আবার দেখলাম যে পুলিশের তদন্ত বলছে আসলে অন্য কথা। আপনিও একটা স্ট্যাটাসে দিয়েছেন এটা নিয়ে। আসলে কি হয়েছে একটু ঘটনা একটু সংক্ষেপে একটু আমাকে অল্প সময় দিলে আশা করি আমি ক্লিয়ার করতে পারবো আমার ফিডব্যাক, এবং সহ আলোচকরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি ওনারা শুনলেও কোনো ব্যতিক্রম বললে ওনারা একটা ফিডব্যাকও দিতে পারবেন। শুরু করি। এখানে যখন আপনি এই ঘটনা জিজ্ঞেস করবেন, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে সাথে আমাকে ব্যাখ্যা করতে হবে। ছাত্র শিবির, ব্যক্তি জিসান, পুলিশ, সব কিছু মিলিয়ে প্রথম যে ব্যাপার সেটি হচ্ছে, যখন কোনো নিখোঁজের ঘটনা ঘটবে বা সামওয়ান মিসিং ঘটনা ঘটবে, যাকে আমি কমিউনিকেট করতে পারছি না, আমি তার ফ্যামিলি আদার্স, আমার দায়িত্ব হবে নাগরিক হিসাবে পুলিশকে ইনফর্ম করা যে সামওয়ান মিসিং, তাকে আমরা পাচ্ছি না, তাকে বের করে দিতে আপনাকে হেল্প করেন। তখন আমরা যেটাকে জিডি বলি, সাধারণ ডায়েরি করা হয়। ঠিক জিসান যখন মিসিং, তাকে যখন পাওয়া যাচ্ছে না, তার ব্যাপারে পরিবারের সদস্যরা সকাল থেকে যোগাযোগ করে পুলিশের সাথে, সেখানে যায়, তারপর জিডি করে। তো এটা স্বাভাবিক প্রক্রিয়া। এরপরে আমাদের যে সংগঠনের একজন মেম্বার, সে তার ব্যাপারে আমরা নিখোঁজ, তাকে খুঁজে দেওয়ার জন্য আমরা সেদিক থেকে আমরা বিবৃতি দিয়ে আমরা ফিডব্যাক জানাই যে একজন নিখোঁজ, এবং পুলিশের সহযোগিতা চাই। পুলিশের রিসেন্ট উদ্যোগগুলো আমাদের কাছে রহস্যজনক, আমরা এই ওয়ার্ডটা ইউজ করছি। এখন আসি কেন ঘটনা ঘটে। আগের দিন রাত থেকে আমরা মিসিং পাই, তারপরের দিন সকালে তারা পরিবারের সদস্যরা একদম সকালে যায় থানায়। থানার ওসি ইনফর্ম, তিনি আসবেন, ভালো কথা। তিনি আস্তে আস্তে দুপুর 12টা গড়ায়। তো আমরা যখন দেখি এটাকে থানার গুরুত্বপূর্ণ কেস,
এরকম একটা কাউন্সিল যাওয়ার পরে 4 ঘন্টা সময় লাগিয়ে দেয়, প্রায় 10টা অলমোস্ট বেজে যায় জিডির কপি রেডি করতে। তো তখন আমাদের কাছে সাসপেক্টেড মনে হয়। তো ধারাবাহিকভাবে অনেকগুলো কাজ এভাবে ঘটতে থাকে যেগুলো খুবই সাসপেক্টেড আমাদের কাছে। যেটা এরপরে দেখি যে পুরো ঘটনা আমি বলছি। তো আমাদের সাধারণত এই ধরনের যে কোনো কেসে আমরা যেটা করি, পুলিশকে ইনফর্ম করা কাজ, পুলিশ খুঁজে বের করবে বা আমরা হেল্প করবো, কোঅপারেট করবো, এভাবেই শেষ হওয়ার কথা। আর এরপরে অপরাধের আলাপ আসলো যে একজন নারীর নাম বললো, সেই নারীর সাথে বেশ কিছু অপরাধের ঘটনা উল্লেখ করলো। এখন আমরা যখন দেখি সেই নারীকে সেদিন বিকেল 5টা থেকে বাসায় গিয়ে উঠায় নেওয়া হয়, পুলিশ 15-20 জন সদস্য বাসায় গিয়ে তাকে উঠায় নেয়। উঠায় নিয়ে গিয়ে ডিবির জিম্মে, পুলিশের জিম্মে রাখা হয়। রাখার পরে তারপরের দিন ওই দিন সারা রাত রাখা হয়, পরের দিন সারা রাত রাখা হয়। এটা একটা পুলিশের বিবৃতি। এটা হচ্ছে ওই দিন রাত 1:38 বিবৃতিটা মিডিয়াতে দেয়। সেখানে পুলিশ লেখে যে ভিকটিম অমুক, তার নাম উল্লেখ করে লেখে যে এখানে ভিকটিমের নাম অলমোস্ট 11 বার উল্লেখ করছে এই বিবৃতিতে। তো বলে যে ভিকটিম অমুক থানায় হাজির হয়ে মামলা করে। কিন্তু বিপরীতে আমরা খোঁজ নিয়ে দেখি যে পুলিশ 15-20 জন পুলিশ গিয়ে তাকে বাসা থেকে উঠে নেওয়ার সময় যখন ফ্যামিলি মেম্বার্স তার সাথে যেতে চায়, কাউকে যেতে দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে আমি জাস্ট এক মিনিট সময় নেব। আপনি যেহেতু শুরু থেকে ঘটনাটা বলছেন, তার মানে পুলিশ যে তদন্তের বিষয়টা বলছে সেটাও আপনারা খোঁজ খবর করেছেন নিশ্চয়ই। তাহলে এইটা কি পরবর্তীতে এটার সত্যতাকে আপনারা পেয়েছেন? না, আমি জাস্ট এক মিনিটে শেষ করবো আপনার উত্তর সহ। তো যখন এরকম বারবার ঘটনা ঘটে এবং রাতের বেলা যখন পুলিশ আবার জিসানকে পাওয়ার পর তার সাথে আমাদের কথা বলতে না দেয়, আমাদের সব সোর্স বন্ধ। মেয়েকে আটকে রাখা হয়েছে, ছেলেকে আটকে রাখা হয়েছে, যে কেসগুলো পুরো কেস সাসপেক্টেড। আমাদের সংগঠনের স্ট্যান্ড হচ্ছে স্বাভাবিকভাবেই সংগঠন যদি আমরা মোরাল গ্রাউন্ড থেকে কথা বলি, অলওয়েজ কথা বলি, আমাদের ব্যাপারে নেতিবাচক কখনোই কেউ আশা করে না। ইভেন ছাত্র দলের ভাইয়েরাও আমাদের ব্যাপারে আশা করে না, কেউ হয়তো আশা করে না। সেদিক থেকে আমরা অনৈতিক যে কোনো বিষয় থাকলে তার বিরুদ্ধে সাথে সাংগঠনিক স্ট্যান্ড নেই। এবং দুইটা ব্যাপার, একটা হচ্ছে যেমন অন্যান্য সংগঠনে প্রেম করাটা ইজি বা নর্মালি দেখা হয় অ্যাজ ইউজুয়াল, আমাদের সংগঠন ইভেন প্রেমের ব্যাপারে আমরা স্ট্রিক্টলি দেখি যে যদি প্রেমও করে এক্সট্রা ম্যারিটাল নয়, বিবাহ বহির্ভূত যে কোনো প্রেম দেখা হলে আমরা তাদের সাথী পদ বা সদস্য বাতিল করে দিই। এটা আমাদের স্ট্যান্ড আমাদের জায়গা থেকে। সেজন্য দেশের নাগরিকেরা আমাদের ব্যাপারে একটা ইতিবাচক ধারণা প্রত্যাশা রাখতে চাই। তো যখন এই কেস আসছে, এরকম যে কোনো কেস আসলে, প্রেমের কথা আসলেও আমরা এই অ্যাকশনে যাই সাধারণত। সেখানে যেহেতু একটা গুরুতর কেস আসছে, পুলিশ যদি আমাদেরকে হেল্প করে যে আসলে কি, আমরা বলেছি যে যদি এরকম কোনো অনৈতিক অপরাধ করে থাকে, ক্রাইম, তাহলে আমরা শুধুমাত্র তার বিরুদ্ধে যাবই না, বরং ভিকটিমকে আমরা সকল প্রকার আইনি সহযোগিতা করব। এটা আমাদের রেগুলার স্ট্যান্ড যে আমাদের কোনো সাংগঠনিক কেউ যদি ক্রাইম করে তার বিরুদ্ধে স্ট্যান্ড নিবই, ভিকটিমকে আমরা সকল সাপোর্ট দেবো। আর অনৈতিক প্রেম ইস্যুতে যে কোনো কোনো সাথী সদস্য প্রেম ইস্যুতে যদি জড়াই থাকে এবার আমরা ফিডব্যাক দেখি, ফিডব্যাক অ্যানালাইসিস করি। ফিডব্যাক যেটা হলো পুলিশের দিক থেকে এই ধরনের বারবার এই ফিডব্যাকগুলো আসছে, কথা বলতে না দেওয়া, আটকায় রাখা, ইনফরমেশন ব্লক করে দেওয়া, কোনো কিছু আমাদেরকে জানতে না দেওয়া। তারপরে এরপরে দেখা যায় যে মামলার কপি, মামলায় প্রেস রিলিজ রাত 1টা বাজে দিয়ে দিল, এরপরে গ্রেফতার দেখাইলো। গতকালকে সারাদিন পর্যন্ত মেয়েকে আটকায় রাখা হলো, বেরোতে দিল না। তো সব ব্লক করার পাশাপাশি এরপরে দেখি বিএনপির ভাইয়েরা মাশাআল্লাহ বিক্ষোভ মিছিল করতেছে। মানে এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? বিক্ষোভ মিছিল স্বাভাবিক আমি বলি, ছাত্র শিবিরের ব্যাপারে স্বাভাবিকভাবে আপনি উদাহরণ দিলে বুঝবেন যে সাদা কাপড়ে যখন কালো দাগ লাগবে এটা খুব ভালো দেখায়, একটা কলমের কালি লাগলে দূর থেকে দেখা যায়। ছাত্র শিবিরের ব্যাপারে এইসব যখন আশা কেউ নাগরিকরা করে না। এ ধরনের ঘটনা যদি প্রেম, আমরা বলেছি যে প্রেমের ব্যাপারটা আমরা ভেরিফাই করেছি। কীভাবে? যখন সব সোর্স বন্ধ, মেয়ের বোন আমাদেরকে বলেছে যে আমরা এটুকু জানি যে সম্পর্ক ছিল, এই ফ্যামিলিও কনফার্ম করে প্রেমের সত্যতা পেয়ে আমরা তাকে বহিষ্কার করি। কিন্তু ফিডব্যাক, নাগরিকদের ফিডব্যাক আমরা ওয়েলকাম করি, যারা আমাদের ক্রিটিক করেছেন। ছাত্র শিবির আপনার ভালো প্রত্যাশা করেন, ক্রিটিক করতে পারেন। কিন্তু ছাত্রদল যখন বিক্ষোভ মিছিল করে এবং বিএনপি যখন এটা এলাকায় মিছিল করে, আমরা তখন অবাক হই। আমার কাছে এখানে প্রায় 400টা ধর্ষণের কেস আছে লাস্ট 2 ইয়ার্সের, সবগুলো ছাত্রদল কর্তৃক বা বিএনপি কর্তৃক এরকম। আমি সবগুলো আপনাদের পরে শোনাবো একটু পরে, নেক্সট পড়বে। তো যে পার্টি ইভেন এমন কেস সংঘবদ্ধ ধর্ষণ, সেই দর্শনের তদন্ত কমিটিও করে নাই। আমি একদম ডকুমেন্টেড দেখাবো, একদম নিউজ সহ আমার বক্তব্য দেখাবো না, পত্রিকা দেখাবো। তো আবার যখন দেখি ওই ঘটনা, আজকে দেখেছেন যে পুলিশের একটা ধর্ষণের ঘটনা, পুলিশকে বরখাস্ত করছে, গ্রেফতার করে নাই, রিপিটেডলি এগুলো চলে। আর আমার যখন সব সোর্স বন্ধ করে দেবেন, আটকে দেবেন, আমি তো পুলিশকে সন্দেহ করবোই। তখন আপনি ওপেন রাখেন সোর্স, আমাকে জানতে দেন। তো এই প্রক্রিয়াগুলো, রেসপন্সগুলো খুবই হতাশাজনক ছিল। আজকে দেখলাম প্রথম আলো রিপোর্ট করেছে একটু আগে যে চোখ খুলছেন না তিনি। তারপর আমরা ডক্টরকে ফোন দিলাম, আমার কাছে আপনি স্ক্রিন কারেন্টগুলো আমি প্লে করতে পারবো। ডক্টর বলছে আমরা প্রথম আলোকে এই ধরনের কোনো কমেন্টই দিই নাই। তাহলে এই ধরনের কোনো কমেন্ট না দিলে প্রথম আলোর সাথে নিউজ করছে যে সে নাকি অভিনয় করছে, চোখ খুলছে না ধরনের। তো আমার যদি মিডিয়া ট্রায়াল হয়, বিষয় নিয়ে কথা না বলি, আপনি একটা জিনিস, আমার যদি মিডিয়া ট্রায়ালও হয় ভাই, আমার যদি পুলিশও এই ধরনের সোর্স বন্ধ রাখে,
আমরা যদি অপোজিশন পলিটিক্যাল পার্টিতে পলিটিক্স মানে তখন তো আমাকে স্ট্যান্ডার্ড আমাকে সোর্স ওপেন করতে হবে। এই হচ্ছে হ্যাঁ বলে যে আমরা আবার আসছি, আপনারা প্রাথমিক সত্যতা পেয়েছেন, বহিষ্কার করেছেন, ছাত্রদল মিছিল করেছে, এতে আপনারা খুশি হয়েছেন, একটা ভালো জিনিস শুনে অবশ্যই আমানুল্লাহ আমানের কথা শুনে আমি 10 সেকেন্ড নেব। ছাত্রদলটা খুশি হয়েছে এই কথা শুনে আপনারা এসএম ফরহাদ আবার আপনার কাছে আসবো। আপনারা ছাত্র শিবির একজন নেতার এই কর্মকাণ্ড নিয়ে আপনারা মিছিল করেছেন বিভিন্ন ক্যাম্পাসে, আজকে সংসদেও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন। একজন ছাত্র রাজনীতির একজন নেতা, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তার এরকম একটা কর্মকাণ্ড নিয়ে মহান জাতীয় সংসদের একেবারে প্রথম সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা তুলেছেন। এটা নিয়ে অনেক আপত্তি হয়েছে ওই সময় বিরোধী দলের তরফ থেকে। এটা আসলে কিভাবে দেখেন? এটা কি দরকার ছিল সংসদে এই বিষয়টি তোলা? ধন্যবাদ আপনাকে। যারা স্টার নিউজে দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, এসএম ফরহাদ একটা সংগঠনের দায়িত্বশীল জায়গায় আছেন। উনি শিবিরের যেরকম নেতা, উনি ডাকসুর প্রতিনিধি। তো যেই বিষয়টি নিয়ে ছাত্রদল কথা বলেছে, উনি পুরো আলোচনার মধ্যে সেই বিষয়টি একেবারে ওই বিষয়ে কোনো কথাই বলেননি। এই ঘটনা যখন আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা কিন্তু কেউ ব্যক্তিগত আক্রমণ অথবা শিবিরের এই করেছে সেই করেছে এগুলিতে আমরা যাইনি। বিষয়টা হচ্ছে এখানে যখন ওনারা এই বিষয়টি জ্ঞাত হলেন, এরপরে উনি সহ জামাতের সম্মানিত আমির প্রত্যেকে একটা স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন। সেই বিষয়টি উনি এখানে উল্লেখ করেন না। এটা দুঃখজনক যে গুম নিয়ে কথা বলেছেন। শেষ করতে দেন। গুম নিয়ে কথা বলেছেন, অর্থাৎ যেই গুম খুনের বিরুদ্ধে এদেশের মানুষ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, ওনারা আমরা সবাই গুমের বিরুদ্ধে, এবং বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী এই গুমের শিকার হয়েছে। অর্থাৎ একজনকে পাওয়া যাচ্ছে না বা কয়েক ঘন্টার জন্য সে মিসিং, ঠিক আছে, আইনের আশ্রয় নেবে, আইন তাকে খুঁজবে, কিন্তু বিরোধী দলীয় নেতা যখন স্ট্যাটাস দিয়ে এইটার জানান দেয় এবং ওনারা প্রত্যেকে দায়িত্বশীল জায়গা থেকে যখন এটাকে দেশে আবার গুমের কালচার ফিরে এসেছে, নিখোঁজ এবং গুমের মধ্যে পার্থক্যটা জানবো। আপনারা বলেছেন তো, আপনারা লিখেছেন, ঠিক আছে? না, লিখি নাই, আপনাদের হাজার হাজার নেতা কবি লিখছেন, আছে বলতে জামাতে আমি কি কোড করছেন না, ওখানে আছে কিনা আসলে আছে তো শব্দটা, ঠিক আছে? আবার সেই সংস্কৃতি ফিরে আসছে কিনা, ঠিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং দেখেন, যদি ওনারা এই কি বলে জিশান যদি ওনারা জিশানকে বহিষ্কার করলেন, তাহলে এই যে গুম ফেরত ভাইয়ের উপর ওনারা জুলুম করলেন কিনা সেটা আমার কাছে মনে হচ্ছে ওনারাই মনে হয় জুলুম করেছেন। সুতরাং এইটি নিয়ে আমরা ওই বিষয়ে কথা বলেছি যে এই যে এর আগেও আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে হওয়ার সাথে সাথেই অথবা একটা জিনিস আন্দাজের উপরে স্ট্যাটাস দিয়ে দেয়। যেমন ওসমান হাদির ঘটনা যখন ঘটলো, সাদিক থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা আমাদের মির্জা আব্বাসকে তারা অঙ্গুলি প্রদর্শন করে বলল যে এই সেই। আবার মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেল কলেজে অন্য প্রসঙ্গে না যায়, একটা বিষয় ছিল একটা রিলেট করে। আপনারা যে এই জিশান নিয়ে মিছিল করেছেন, উনি কিন্তু ইতিবাচক ভাবে দেখছেন যে শিবিরের সমালোচনা করছেন আপনারা। আমার প্রসঙ্গ ছিল যে ছাত্র রাজনীতির একজন ছাত্র নেতার এরকম একটা কর্মকাণ্ড, তার ব্যক্তিগত এরকম ব্যাপার, এটা নিয়ে সংসদে উত্তাপ ছড়িয়েছে। সালাউদ্দিন আহমেদ নিজেও একজন গুম ফেরত মানুষ, ঠিক আছে? এই বিষয়টি আমরা এটা নিয়ে কথা বলেছি যে আপনার কেউ দেখেছে আত্মগোপনে গেল, তাকে জামাতের আমিরকে যদি ওনারা মনে করেন যে উনি দেশের একেবারে সাধারণ মানুষ, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এবং এসএম ফরহাদরাও যদি নিজেদেরকে একেবারে সাধারণ কেউ মনে করেন, যে অন্য সাধারণ যদিও সাধারণ শিক্ষার্থীদের শব্দটা নিয়ে আপত্তি, ওনারা যে এই যে একটা দেশের একটা পরিস্থিতি, একদিন যদি বা আরো 2-4 ঘন্টা যদি এই ছেলে মনে করেন নিখোঁজ থাকতো, পাওয়া না যেত, তাহলে ওনারা কি ধরনের অবস্থা তৈরি করতেন এতে সেটা আমরা জানি। এই বিষয়টি নিয়ে সবাই কথা বলেছে যে না, এইখানে ওনারা এইটা লেজিটিমেট করতে এই কথাটাই বলতে চেয়েছেন যে এই যে দেশে আবার সংস্কৃতি ফিরে এসেছে। তো তাদের, এবং উনি একটু যেটি বললেন যে শিবির বা জামাতের লোকজন এগুলি করে না, ঠিক আছে? আমি আমার এক ছোট ভাইকে বললাম যে একটু ওনারা যে কাজবাজ করে, আমরা এবং জামাতের মধ্যে পার্থক্য তো আসলে থাকা উচিত, কারণ ওনারা তো জামায়াতে ইসলামী লেখেন, ইসলামী ছাত্র শিবির লেখেন, ইন দ্য রুল অ্যান্ড রেগুলেশন অফ ইসলাম। ওনারা অনেক কিছু করতে পারেন না, যেমন আমাদের সংগঠন অনেকে প্রেম করে, এটা তো আমরা স্বীকার করি প্রেম করে, কিন্তু আপনাদের করা যায় না। কিন্তু আপনি করবেন না বলে কেন করছেন, এই জন্য মানুষ প্রশ্ন করে। আপনি এইটা করতে পারেন না কিন্তু আপনি কেন করছেন, তাহলে ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন,
ঠিক আছে? তো আপনি মনে করেন জামাত মঞ্চ, এই ছাত্র শিবির মঞ্চ, জামাত এটা ভাই, এটার একটা কিছু করেন। ছাত্র শিবির বলে যে প্রেম করলে তারা এটা সরাসরি আমি বহিষ্কার করে ছোট দেন। ভাইকে আপনারা বলার কি পরে পরে ও ছাত্রদল থেকে ও প্রেম আমার করলে পরে তাকে কিছু বাহবা দেন? কিছু কাগজপত্র পাঠালো, এখানে পরে বাংলাদেশের ম্যাক্সিমাম জাতীয় পত্রিকাগুলোর নিউজ। না, না, আমার ভাই আমি চিন্তা করলাম যে এত কিছু ওরা করে, বললো যে হ্যাঁ ভাই করে, আপনি একটু যাই দেখাইন। ইসলাম ফরাদ এবং সাদিক মাঝে মধ্যে নিয়ে আসে, হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যে না, এরা যেহেতু নিয়ে আসে, আমিও নিয়ে আসি আর কি। সেটা এই আপনাদের জন্য নিয়ে কাছে আসলাম। প্রামাণ্যের ব্যাপার। আমি এটা বলছিলাম বাংলাদেশের জাতীয় ছাত্র শিবির পত্রিকা যদি কেউ জানতে পারে যে সে প্রেম করছে, তাকে সরাসরি তারা নাকি বহিষ্কার করে দেয়। আপনারা কি তাকে বাহবা দেন নাকি কি প্রেম করার জন্য? হ্যাঁ, আপনিও তো মানে ব্যক্তিগত জীবনে আপনি প্রেমে পড়ছেন, আপনার চেহারা দেখলাম এটা মনে খুব হয়। স্বাভাবিক বিষয় আর কি আপনাদের কাছে। না, এটা তো আমরা তো ইসলামিক সংগঠন করি না রে ভাই। আমরা তো মানে ইসলামিক মানে কি বলে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমাদের সংগঠনের প্রেম করতেই পারে, ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু অপরাধ তো আরেকটা জিনিস, ঠিক আছে? তারা কি জি। তো প্রেম আর আপনার অপরাধ, প্রেম আর জবরদস্তির মধ্যে তো পার্থক্য আছে। তো ওনারা যে বিষয়টি আপনারা মনে করেন যে একেবারে সারা দেশে তুলকালাম শুরু করে দিল, ঠিক আছে? আপনি দেখেন যদি এইটি আর একদিন অতিবাহিত হতো, ওনার কর্মসূচি দিয়ে দিতেন, তারপর ওনাদের গুলি তো কানের পাশ দিয়ে গেছে যে এই ছেলেরে মনে করেন ওইদিন আবিষ্কার করা গেছে। দুদিন পর যদি প্রেমিকা সহ পাওয়া যেত, তাহলে কিন্তু ওনাদের মুখ থাকতো না। আল্লাহর কাছে শুকরিয়া করেন যেটা পাওয়া গেছে। সুতরাং কথায় কথায় যে একটা রাষ্ট্রে অনিবার্য পরিণতি তৈরি করার জন্য, বিশৃঙ্খলা একটা মাত্রণায় পরিস্থিতি তৈরি করার জন্য যে ইন্টেনশন, সেই জায়গাটা থেকে বের হয়ে দায়িত্বশীল আচরণ করেন। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি কোনোদিনও 5 তারিখের পরে আমরা করি না, 12 ফেব্রুয়ারি করে করি না। এই রাজনীতির উত্থান, এই রাজনীতির গতানুগতিক প্রথা, এগুলি আপনাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি যেই মুহূর্তে কথা বলতেছি সেই মুহূর্তে আপনি আপনার টেলিভিশনের কমেন্ট বক্সে ঢুকে দেখেন যে ব্যক্তিগতভাবে আক্রমণের যে সংস্কৃতি, সেটা ওনাদের দ্বারা পরিচালিত হচ্ছে। সুতরাং ইসলামী সংগঠন বলেন, ইসলামিক সংগঠনের রাজনীতি করেন, দয়া করে এই যে মানুষের উপরে যে জুলুম করা, ঠিক আছে, এই জায়গাটা থেকে বের হয়ে আসে। 5 আগস্টের কথা যেহেতু বললেন, আমরা জনাব মাহিন আহমেদ, সহসভাপতি ছাত্র ইউনিয়নের, আপনার কাছে একটু আসি। মাহিন ভাই, 5 আগস্টের পরে আসলে ছাত্র রাজনীতির এই যে আমরা কি বলবো, আসলে এটা কি আদর্শিক রাজনীতিতে আছে নাকি কাদা ছোড়াছড়ির পর্যায়ে গেছে? আপনি এই সবশেষ এই যে জিশান কাণ্ড যদি বলি, এই ঘটনার থেকে আমি একটু বলি যে এটা আসলে কোন পর্যায়ে আছে, কিভাবে কি দেখেন আপনারা আসলে ক্যাম্পাসে বলি বা বাইরে বলি? আচ্ছা, জিসানের ঘটনাটা যদি পার্টিকুলারলি অ্যাড্রেস করি, তাহলে আসলে মানে আদর্শের যে আলাপটা করলেন, ছাত্র শিবির বা জামাতে ইসলামী প্রিন্সিপালি একটা মিসোজিনিস্টিক অর্গানাইজেশন, একটা পেট্রিয়ার্কাল অর্গানাইজেশন। এটা তাদের আপনি যদি তাদের গঠনতন্ত্র দেখেন বা তাদের নারীর ক্ষমতায়ন প্রশ্নে যেসব জায়গা আছে যে দলের সর্বোচ্চ পর্যায়ে নারীরা যেতে পারবে না কিংবা দেশের নেতৃত্বে যেতে পারবে না, এগুলা মানে বেসিক্যালি যদি আপনি পেট্রিয়ার্কাল যে কোনো অর্গানাইজেশনের স্ট্রাকচার দেখেন, এই জিনিসগুলোই পাবেন। যাই হোক, তারপরে আসি এই ঘটনাটায়। ধরেন আমার প্রারম্ভিক আলোচনায় আমি 3টা জায়গায় অ্যাড্রেস করব। একটা হচ্ছে যে উনি আলোচনার শুরুতেই ব্যক্তি জিসান বলে একটা শব্দ, মানে একটা কি বলে শব্দবন্ধ ব্যবহার করেছেন, আবার সাংগঠনিক জায়গাগুলোও এনেছেন। এই ঘটনার বর্ণনা যেটা আমরা কি বলে পার্লামেন্টে পাই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে, সেখানে বা পুলিশের বিবৃতিতে এই জায়গাটা আসছে যে শিবিরের যেই উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত, উনি হচ্ছে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা করেছেন বা করিয়েছেন। তো এই যে জোরপূর্বক বা উনি হত্যার হুমকি দিয়েছেন, এই পাওয়ারটা কই থেকে আসে? এটা কি ব্যক্তি জিসানের কাছ থেকে আসে? এই পাওয়ারটা আসে কারণ উনি বাংলাদেশের একটা বৃহত্তর ছাত্র সংগঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেন। হি হোল্ডস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট ইন আ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন। কুমিল্লার একটা জেলার নেতা ছিলেন সেটা। অবশ্যই ওখানে ওই আঞ্চলিক পাওয়ারের ব্যাপারটা নাই গেলাম, উনি তো ওখানে সভাপতি ছিলেন সম্ভবত। তো তাইলে তো এখানে আসলে এটা ব্যক্তিক পর্যায়ে আর থাকে না। একটা ব্যক্তি তার সংগঠনের ক্ষমতার ব্যবহার করে একটা মানুষকে হত্যার হুমকি দিচ্ছেন, তাকে দিয়ে জোরপূর্বক ভ্রূণ হত্যা করাচ্ছেন, তার মানে স্পষ্ট যে এখানে সাংগঠনিক ক্ষমতার ব্যবহার হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এই ঘটনার ক্রম যদি আপনি খেয়াল করেন, যে স্টেপগুলো শিবিরের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিম্পলি তাকে সম্ভবত প্রেমের সম্পর্কে থাকার কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এখন গ্লোবালি যদি আপনি স্ট্যান্ডার্ড প্রসিজার ফলো করেন, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে যে তিনি ধর্ষণ চেষ্টা করেছেন কিংবা ধর্ষণ করেছেন, ভ্রূণ হত্যার চেষ্টা করেছেন, আপনি কি করবেন? আমরা বাংলাদেশের মতো একটা দেশের কনটেক্সটে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসের ক্ষেত্রে একটা প্রসিজার ফলো করি ছাত্র ইউনিয়নে, সেটা হচ্ছে গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। আমরা তার পজিশনটা হোল্ড করি, কারণ তার পজিশন একটা এখানে তিনি একটা পজিশন অফ পাওয়ার হোল্ড করেন। আসলে দোষ করেছে কিনা আপনারা এটা দেখেন। সে যেন তার ক্ষমতার ব্যবহার ফার্দার না করতে পারেন, একটা তদন্ত করি। ওনারা কি করলেন, একটা ফাংশনাল ডেমোক্রেসি যেখানে মানুষের ইন্ডিভিজুয়াল লিবার্টি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে প্রেম করাটাকে ক্রিমিনালাইজ করলেন, কোনো তদন্ত কমিটি গঠন করলেন না, এবং এটা নিয়ে জাস্ট এই একটা কি বলে স্টেপ নিয়ে আগায় গেলেন। আর যদি আপনি এখানে 3 নম্বর বিষয়টা খেয়াল করেন, যেটা উনি সম্ভবত পুলিশ যে 11 বার ভিকটিমের নাম মেনশন করছে, এটা দিয়ে এক প্রকার আগেই ডিফেন্সটা দিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখানে হচ্ছে যে পুলিশের বিবৃতি আসলে কয়জন দেখছে আর ওনার স্টেটাস কতজন দেখছে।
খেয়াল করে দেখেন, এটা একটা মানে উনি যে ভিকটিমের পরিচয়টা প্রকাশ করে দিয়েছেন, দিস ইজ ইকুয়েটেবল টু ক্রিমিনাল অফেন্স। পুলিশ করে থাকলে পুলিশ একটা অফেন্স করছে, এটার ব্যাখ্যাটা কি বলেন? এই যে এইটার করার মাধ্যমে ভিকটিমকে সিম্পলি একটা মিসোজিনির দুনিয়ায় ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, সেটার প্রমাণ আমরা কালকে পাইছি। এবং এইটা ঘটার পর থেকে শিবিরের অ্যাক্টিভিস্টরা তাকে ইচ্ছামতো স্লাট শেম করতেছে, একটার পর একটা ভিডিও আসতেছে, সাহাবিদের প্রেম করার রেফারেন্স টেনে নিয়ে আসা হচ্ছে, এগুলো ফেসবুকে আমরা দেখতেছি। এবং 5 তারিখের পর থেকে উনি বলেন না সাদা জামায় কাদা লাগলে, এগুলো তো শিবিরের অ্যাক্টিভিস্টরা প্রতিনিয়ত করে, প্রতিপক্ষের সাথে বলেন, আমাদের নারী নেত্রীদের সাথে হোক। এখন উনি বলবেন যে ওরা তো আমাদের কর্মী না। এখন আপনার কর্মীরা হচ্ছে আপনি প্রচার সম্পাদক হয়ে ভিকটিমের নাম প্রচার করে দিবেন, অথচ আপনার কমিটির মধ্যে আপনার এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের নাম খুঁজে পাওয়া যায় না, যেটা প্রচার করা সম্ভবত আপনার কাজ। তাহলে আসলে আমরা মানে কে শিবির না এগুলো কীভাবে বুঝবে? এগুলো অনেক পুরানো তর্ক, এগুলো তর্ক নতুন করে করবো না। কিন্তু এই যে গুপ্ততার যে টেন্ডেন্সি, সেটা মানে দিস লিডস ব্যাক টু দ্যাট, যে একটা অপরাধ করছি আবার আমি গুপ্ত হয়ে যাই, এটা তো আমার রাস্তা। কাজে এই পুরো বিষয়টা তো শিবিরের যেই নেচার, সেই নেচারটা আরো একবার নতুন করে এক্সপোজড হয়। আপনারা বলেন যে কোনো আলোচনা হইলেই আমরা হচ্ছে যে অতীতে ফিরে যাই, 71-এ ফিরে যাই, কারণ প্রত্যেকটা বার তো ওই নেচারটাই, ইনহেরেন্ট যে পেট্রিয়ার্কাল মিসোজিনিস্টিক নেচার, সেটাই সামনে চলে আসে। আপনাদের বেশ কিছু বিষয় আপনি উত্থাপন করেছেন। এস এম ফরহাদ, একটা বিষয় জানতে চাই, আসলে সাধারণত বলা হয়ে থাকে না যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ হয়তো থাকে, তো এই ক্ষেত্রে এই দিশান বা এই ঘটনার পরে আপনাদের কাছেও কি মনে হয় যে আপনারা প্রেম করা যাবে না, কারোর সাথে সম্পর্ক হওয়া যাবে না, বা বিবাহ বহির্ভূত যেটাই বলি না কেন, যেটা এটা আপনাদের ব্যাখ্যা, এটা আমরা অশ্রদ্ধা করছি না বা করছি না, আপনারা যেহেতু নিষিদ্ধই করে দিয়েছেন, নিষিদ্ধই করেছেন, তো এইটার জন্য কি আপনাদের একজনের এই বিষয়টা হতেই পারে? মানুষ তো আসলে না, আমাদের তো মানুষের সংগঠন, মানুষের নিডসগুলো খেয়াল রাখে, আমরা আমাদের স্টেপগুলো ক্লিয়ার রাখি। আমাদের কাছে প্রেম করা তার ব্যাপারে আমরা স্ট্রিক্ট থাকি, কিন্তু বিয়ের ব্যাপারে আমরা স্ট্রিক্ট না। আচ্ছা, কোনো জনশক্তি, কারোর বিয়ের বয়স হয়েছে, আর্থিক সক্ষমতা, ফ্যামিলির সামগ্রিক সক্ষমতা আছে, তিনি বিয়ের ব্যাপারে করতে চাইলে সাংগঠনিক প্রসিডিউর মেনটেন করে ইনফর্ম করে অনুমতি নিয়ে তিনি বিয়ে করতে পারেন। আমি নিজে বিবাহিত, এই জায়গাটা খোলা আছে। তো বা এমন না যে ওই যে সন্ন্যাসী টাইপের সব বন্ধ রাখলেন, তখন তো রিস্ক থাকে। এখন আসে জিসানের ইস্যুতে। জিসানের বেলায় ধরে নিলাম পুলিশের সকল বক্তব্য সত্য, হাইপোথেটিক্যালি, যুক্তির খাতিরে। তাহলে একটা মানুষ যদি ক্রাইম করে, তার ব্যাপারে আমাদের অ্যাকশন কী হওয়া উচিত? ভাই একটু ক্লিয়ার বলছেন, সুন্দর করে বলেছেন। এখন ইস্যু ইজ, আমি যখন আমার কাছে আপনি সকল ইনফরমেশন বন্ধ রাখেন, মেয়েকে আপনি উঠাই নিয়ে গেছেন, কথা বলতে দিচ্ছেন না, ছেলেকে উঠাই নিয়ে গেছেন, কথা বলতে দিচ্ছেন না, দুই জায়গায় আপনার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন জিম্মাই। এখন আমার কাছে সোর্স আছে ছেলের ভাই, মেয়ের বোন। তো মেয়ের বোন বললো যে এই ধরনের ঘটনা আমরা জানি না, আমার কাছে মোটেও জানা নেই, আমার কাছে কল রেকর্ড বা আরও মানে আপনি যা যা লাগবে কখনো দেখাইতে পারবো যদি পরে দেখতে চান। তার বক্তব্য হচ্ছে রিলেশন ছিল, এটা আমি জানি। তাহলে যেটুকু আমার কাছে আমি তথ্য পেয়েছি সেটুকু আমার অ্যাকশন নিতে হবে, সেটুকু আমি অ্যাকশন নিয়েছি। বাকিগুলো পুলিশও যদি আমাদেরকে হেল্প না করে, ছেলে পাওয়া যাওয়ার পর থেকে আপনারা বলতেছেন যে নিখোঁজ, আমরা আইনের আশ্রয় নিচ্ছে, পুলিশ তাকে ধরে তাকে শাস্তি ছেড়ে দিবে। আমান ভাই আমি বলি না, একটা হচ্ছে আপনি হাসপাতালে তাকে রাখছেন, না ওঠে না বলতে জিম্মায় রাখা, আমি ওয়ার্ডটাই বলেছি, এর আগেও বলেছি। যাই হোক, যখন আমরা বলেছি যে আমাদের কথা বলতে দেন অন্তত, ইভেন যদি মামলা, ইভেন এখন তো মামলা রুজু হয়েছে, এখন তো চাইলে তার আইন দিয়ে যেতে পারে, স্টিল কথা বলতে পারেনি। আচ্ছা, তাহলে আপনি যদি কথা বলতে না দেন মোটেও, আমার তো ফিডব্যাকটা লাগবে। আমরা হচ্ছে ধরেন কেউ, আমরা বললাম যে মুখ নিখোঁজ, আপনি বলতেছেন সে আত্মগোপনে, তাহলে সে নিখোঁজ না আত্মগোপনে, তার কাছ থেকে আমার ফিডব্যাক লাগবে না? আপনি তার সাথে আমার কথা বলতে দিবেন না, তাহলে আমার ফিডব্যাকটা কি হবে? জানার আগে আপনারা তো দেশ নারায়ণ শুনেন, কেন ভাই আমাকে বলতে দেন না ভাই। একটু আগে বললেন যে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য কোট করছেন, উনি ধরেই নিয়েছিলেন গর্ভপাত ট্রু, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য ট্রু। পুলিশও অলরেডি বিচারকের কাজ সম্পন্ন করে ফেলছে। পুলিশ বিবৃতিতে বলতে গিয়ে যখন প্রশ্ন উত্তর পর্ব আসছে, সাংবাদিক কোয়েশ্চেন করছেন যে আপনার বক্তব্য হচ্ছে তাদের ইন্টারকোর্সের ডেট হচ্ছে 20 তারিখ এবং গর্ভপাতের ডেট হচ্ছে 5 তারিখ না 7 তারিখ, মানে 15 দিনের মধ্যে ইন্টারকোর্স এবং গর্ভপাত দুইটাই হয়েছে, এটা ফিজিবল কিনা? তখন পুলিশ এটাই করে উল্টাপাল্টা করে উত্তর দিলেন আর কি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যকে ট্রুথ ধরে নিয়ে, মানে এটাই জাস্টিফাই করে তিনি দিয়ে দিলেন। মাহিন ভাই এটা সোর্স হিসেবে উল্লেখ করলেন। তাইলে একটা মানুষ, উনি এর আগে কিন্তু প্রিন্সিপাল একটা বলে ফেলেছেন যে একটা মানুষ যখন অভিযুক্ত হবেন, তার প্রুফ হওয়ার আগ পর্যন্ত ওনারা এটা দেখতে চান। আমরাও সেম এটা দেখতে চাই। আমরা একটা প্রিন্সিপাল বক্তব্য আমরা বলে রেখেছি, শুধু জিসান না, সংগঠনের যে কোনো পর্যায়ে যে কারো ব্যাপারে যদি কেউ ক্রাইম করে থাকে, সেই ক্রাইমের ইস্যু থাকে, আমরা বরং ভিকটিম হেল্প করবো। আমরা এটা করবো না ছাত্রদের। এখানে আমি আপনাকে যদি দেখাই যে এমন হয়েছে যে রিসেন্টলি কেস, আপনি মানে করছে, রেপ করছে, রেপ করার পরে
ঘটছাড়া কালকের কেস। ইভেন ছাত্রদলের বাইরে যে সময় মিছিল করতেছে, এই মিছিল করার টাইমে 2টা রেপের ঘটনা ঘটছে তাদের ভাইদেরা, 2টা রেপের ঘটনা ঘটছে এক্স্যাক্টলি ওই টাইমে কালকে। তাহলে আপনি শত শত কেস পাবেন যেখানে পাওয়ার খাটায়া, এটা খুবই নিন্দনীয় কাজ। আমরা এই রাগডাগটা করবো না কারো ব্যাপারে। আমাদের একজন ফরহাদ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি এর আগের কথায় একটা প্রসঙ্গে বলেছেন পরোক্ষভাবে আপনারা মোটামুটি একটা সত্যতা পেয়েছেন আপনাদের পর্যবেক্ষণে, এই জন্য তাকে বহিষ্কার করেছেন। তাহলে যেটা আপনারা মোটামুটি সত্যতা পেয়েছেন, তাহলে সেই ব্যক্তির অতীতের ঘটনা, রিসেন্ট ঘটনা টেনে তাহলে আপনারা তাকে ডিফেন্ড করছেন বা তার পক্ষে সাফাই না, তার পক্ষে সাফাই করার কোনো চান্স নাই, সাফাই করার প্রশ্নই আসে না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের কাছে সকল সোর্স বন্ধ রাখার কারণে আমরা ক্রাইমের ব্যাপারে আমরা কোনো ইনফরমেশন অবগত না। তবে ক্রাইম যদি ঘটে থাকে আমরা বরং ইভেন আমাদের প্রতিনিধি টিম ভিকটিমের বাসায় গিয়ে জানিয়ে আসছে, যদি যে কোনো সাপোর্ট লাগে আমাদের সাপোর্ট নেবেন, আমরা সাপোর্ট দেব। কিন্তু ইস্যু হচ্ছে আপনি যখন এর মধ্যে পুলিশ এসে রাতারাতি বিবৃতি সাজায়ে তাকে সবকিছু ট্রুথ ধরে নিয়ে ব্যাখ্যা করবে এবং বিবৃতি দিবে না, আপনারা তো এটা অন্য ভিন্ন খাতে প্রভাবিত করছিলেন ঘুমের দিকে। বিবৃতি দিবে না, এটা সেনসিটিভ ইস্যু। একটা সংগঠনের কেন্দ্রীয় নেতা, তার বিষয়ে পুলিশ বিবৃতি দিবে না। তখন অলরেডি আমরা বিবৃতি দিয়ে দিছি। পুলিশ যখন বিবৃতি দিয়েছে তার 5 ঘন্টা আগে আমরা বলেছি যে সে যদি অপরাধ করে থাকে সেটা সামনে আসুক এবং সেটা আমরা ইয়ে করবো। কিন্তু আপনি যখন মানে এই যে এই ধরনের বানায়া হচ্ছে একটা প্রেস রিলিজ রাত 1টা বাজে দিয়ে দিবেন এবং দিয়ে সেটা সকাল 8টার মধ্যে অলরেডি প্রধান সারির সব জায়গায় নিউজ হয়েছে এবং নিউজ আকারে আমার একটা অভিযোগ আসছে যে ক্রাইমের অভিযোগ যে হচ্ছে নাম উল্লেখ করা। এটা আমি জানি যে কারো ব্যাপারে নাম উল্লেখ করাটা এটা ট্রু করেছে, আপনাদের নেতাকর্মীরা নাম উল্লেখ করেছে। আমি বলি যখন দেখি যে পুলিশ রাত 1:38 আগের দিন রাতে একটা বিবৃতির মধ্যে অলমোস্ট 11 বার, এই যে এখানে দেখেন আমি সেটা মিডিয়া না দেখালে চলবে না, 11 বার, এবং এটা বিবৃতি দিয়ে প্রত্যেকটা মিডিয়া তারা পাঠাইছে। কোথায় পাঠায় আমি প্রমাণ দেই, মিডিয়াতে পাঠাইছে। এই যে এটা হচ্ছে মিডিয়ায়। না তাহলে পুলিশ যদি মিডিয়ায় পুলিশ প্রেস রিলিজটা পাঠিয়েছে, পুলিশ ভুল করেছে, তাহলে এই সকল পত্রিকায় একদম প্রধান সারির অলমোস্ট প্রায় পত্রিকায় নাম সহ নিউজ হয়েছে সব জায়গায়। এরপরে ভাবলাম যে পুলিশ মনে হয় এটা জেনে শুনেই, এবং পত্রিকাও সবাই অলরেডি 2-300 পত্রিকা হয়ে গেছে নিউজ। তারপরে আমাদের বিবৃতিতে যখন আমার প্রশ্ন যখন সেই নামটা আসছে পত্রিকা থেকে কোট করে আমি কপি করে আনছি, তারপরে অনেকে এই কনসার্ন ভাইয়ের মতো অনেক কনসার্ন আমি সাথে সাথে সরাই নিয়েছি নামটা, কিন্তু অলরেডি পত্রিকাগুলো রয়ে গেছে, পুলিশের বিবৃতি রয়ে গেছে। আমানুল্লাহ আমান কিছু বলতে চান? অবশ্যই নাম উল্লেখ করাটা ঠিক না, এটা এগ্রি করছি। দেখুন, আমরা যখন এই আলোচনা করতেছি আর কি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একটা বিক্ষোভ চলতেছে। হ্যাঁ, মনিরুল হক চৌধুরী, উনি প্রবীণ সংসদ সদস্য, উনি নাকি মানে নারীদের অবমাননা করে বক্তব্য দিয়েছেন। এবং এতক্ষণ এস এম ফরহাদ যেটি মানে সেই জিশানের বিষয়ে, জিশানকে ডিফেন্ড করার জন্য, জিশানকে নির্দোষ প্রমাণ করার জন্য বলছেন, আপনি নির্দোষ প্রমাণ করার জন্য পুলিশের উপরে আপনার যে আস্থা, যে কথাবার্তা যা বললেন, মনে হয় যেন পুলিশ এখানে একটা দানবীয় শক্তি হয়ে একজন নিরপরাধ জিশানকে ধরে এনে তারপরে তাকে এগুলি সাজাইতেছে। বিষয়টা তা না। স্বাভাবিক, ছাত্রদল নেতা রেপ করলে তাকে ওই মেয়েকে বাড়ি ছাড়া করছে, এরকম 10টা কেস আমার কাছে আছে। ওই মেয়ের ফ্যামিলিকে বাড়ি ছাড়া করছে, 10টা কেস আমার কাছে আছে। আর আমার আপনি দুজনকে উঠায় নিয়ে রাখবেন, আপনি মনে করেন যাবেন আকাম করতে, তারপরে আমার কাছে সোর্স বন্ধ রাখবেন এবং মেয়েকে আটকায় রাখবেন। আপনি আসামির সাথে আপনাকে কেন কথা বলতে, আসামির সাথে কেন আপনাকে কথা বলতে দিবেন? সে তো আসামি এখন। আচ্ছা, মেয়ে কথা বলতে, মেয়ে তো বাদী। আপনি আপনার কথা সত্যতা কি? মেয়ের কারেকশন কেন? আপনি যে প্রভাব বিস্তার করবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনি তো প্রভাব বিস্তার করে সাংবাদিকরা কমিউনিকেট করতে পারবে না, কেউ দেখা করতে, মেয়ের বোন দেখা করতে পারবে না। মেয়ের বোন দেখা করতে পারে নাই সারা দিন ধরে, সারা রাত ধরে। কেন বলেন? আপনার কাছে বলছে? হ্যাঁ, আমাকে রেকর্ড আছে, রেকর্ড শোনাবো। লাইন এড করেন, আমি এখন এড করতে ভাই, যদি লাইন এড করেন আমি মেয়ের বোনের রেকর্ড শোনাবো যে আমরা যা চেষ্টা করছি। আপনারা পারেন না, এমন কিছু আছে। একজন মানুষ অপরাধ করছে, স্বীকার করেন। আপনাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে একদম টপ টু বটম। তারা মনে করে যে তারা একেবারে জান্নাতি লোক, তারা কোনো অপরাধী করতে পারে। মানুষ তো ভুল করতে পারে। পুলিশ পাঠিয়ে সবাইকে ব্লক রাখবে, মিডিয়াতে সিন্ডিকেটেড নিউজ করবে, সবকিছু করবে, আর আমাদের ইনফরমেশন সোর্স ব্লক রাখবে। আমরা যদি স্ট্যান্ড নেই, আমরা সিরিয়াস স্ট্যান্ড নেই। আপনি অনেকক্ষণ বলেছেন, আদর্শিকভাবে এই হিপোক্রেসি তৈরি হয়েছে। ওনাদের আপনার আদর্শের জনক সৈয়দ আবুল আলা মওদুদী, ঠিক আছে, সেখান থেকে এই যে মানে কপটতা, এই যে ভণ্ডামি, সেখান থেকে ভণ্ডামির একদম লিগেসি, ধারাবাহিকতা সেখান থেকে শুরু হয়েছে। আমি একটু পিছনে যাই, উনি তো অনেকক্ষণ বলেন, আমাকে প্লিজ সময় দেবেন। কিন্তু আপনার এই জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তিনি, তার নেতৃত্বে পাকিস্তানের বিরোধিতা করা হয়েছিল, অর্থাৎ পাকিস্তান জন্মের 16 বা 17 দিন পরে তিনি পাকিস্তানের একটি জাতীয় টেলিভিশনে বললেন যে আমি, ইকবাল এবং জিন্নাহ, অর্থাৎ উনি, আল্লামা মওদুদী, ইকবাল এবং জিন্নাহ, এই তিনজন মিলে ওনারা পাকিস্তান স্বাধীন করেছেন। অর্থাৎ কিন্তু সময় তো সে আমার এই বিষয়ের মধ্যে একটু থাকলে ভালো। এই জায়গায় আসতেছি, কপটতা কোথা থেকে শুরু হয়েছে, ভণ্ডামি।
এই যে স্ববিরোধিতা, তারা বিরোধিতা করে তারপরে আবার বললো যে আমরা করেছি। এরপরে মনে করেন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যে আদর্শের উপর চলেন সেই আদর্শের উপর আপনার রাজনীতি পরিচালিত হয়, সেই আদর্শ নিয়ে আমি কথা বলবো না। এই আদর্শ তো বাংলাদেশের মানুষের জানা উচিত। আল্লামা মওদুদ্দিন 9 জন সন্তান ছিল, 6 ছেলে 3 মেয়ে। এর ভিতরে একজন নাম হায়দার ফারুকী। তিনি তার বইয়ে বলেছেন এবং সর্বশেষ 2013 সালে ঢাকায় একটি সমকালীন সাক্ষাৎকার দিয়ে গেছেন। সেখানে উনি বলেছেন যে আমার বাবা অর্থাৎ আল্লামা মওদুদির কথা বলেছেন, তিনি আমাদেরকে জামাত থেকে এমনভাবে দূরে রেখেছেন, একজন মদ ব্যবসায়ী তার নিঃসন্তানকে মদ থেকে দূরে রাখার জন্য, অর্থাৎ নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না, এভাবে জামাত থেকে তাদেরকে দূরে রাখছে। আল্লামা মওদুদ্দিন 9 সন্তানের কেউ কোনো সময় জামাত করে নাই। তো যেই দল করলে জান্নাতে যাওয়া যায়, আপনি চান না যে আপনার নিজের সন্তান জান্নাতে যাক, সে করে না। সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত ওনাদের পরবর্তী যে আধ্যাত্মিক পুরুষ অধ্যাপক গোলাম আজম, তার নামের সামনে একটা অধ্যাপক আছে, তিনি 3 বছর রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষকতা করেছেন। 3 বছর শিক্ষকতা করে কোনদিন অধ্যাপক হওয়া যায় না। অর্থাৎ এই যে একটা ডিগ্রি লাগিয়েছেন বুয়া, এই জায়গায় আসতেছি। এরপরে আজকের ওনাদের যে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হিসেবে আমরা অনেকদিন জানতাম, সেই গোলাম পরোয়ার সে খুলনার ডুমুরিয়ার একটা অখ্যাত কলেজে 2-3 বছর শিক্ষকতা করছে, সেও নাকি অধ্যাপক হয়ে গিয়েছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রত্যেকটা স্ট্যান্ডে আজকে ওনাদের মিছিল দেওয়া উচিত ছিল। যদি শোনেন যদি ইসলামকে ভালোবাসতো, যদি আল্লাহর নবীকে ভালোবাসতো, আশারাই মুবশশারা যারা সাহাবীদেরকে ভালোবাসতো, আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের একজন যে আপনার টেলিভিশনে বা ওনাদের পক্ষে জিশানের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের পক্ষে ন্যারেটিভ দেয় একজন আপনার কি বলে ইউটিউবার আছেন, নামটা আমি ভুলে গেছি, এখন বের করতেছি জানেন। সেই লোক বলেছে যে আল্লাহর নবীরাও প্রেম করতো, নবীরাও অন্যর মেয়েকে বউকে নিয়ে আসতো, সাহাবীরাও প্রেম করতো, সাহাবীরাও অন্যের বউকে নিয়ে আসতো। সেই লোক সারাদিন জামাতের পক্ষে ডিফেন্ড করে। এই বিষয়ে তো ওনার কোনো বক্তব্য দেন নাই। মনিরুল হক চৌধুরী কি ইশারা ইঙ্গিত করে কথা বলেছেন? এবং মনিরুল হক চৌধুরী শোনেন, এই যে বিএনপির যে একটা অভ্যাস আছে যে দায় নেওয়ার, বিএনপির অভ্যাস আছে অপরাধ স্বীকার করার, অথবা ভুল করলে সেটা ইনস্ট্যান্ট। তিনি সংসদের সাথে সাথে বলেছেন যে এই শব্দ চান আমার ভুল হয়েছে, এবং তিনি সে নিজে ওইটা এক্সপান্ড করতে বলেছেন। অর্থাৎ একজন বয়োবৃদ্ধ মানুষ সে নিজে বলেছেন যে এটা আমি ঠিক আছে, একটা আমার কথাটা বলা ভুল হয়ে গেছে, এটা আপনি এক্সপ্লেন করে ফেলেন। সেই বিষয়টি নিয়ে ওনারা কর্মসূচি দিয়েছেন। কিন্তু আল্লাহ নবীর সম্মান নিয়ে যে কথা বললো, সাহাবীদেরকে যারা মানে এই দর্শকের জায়গা পর্যন্ত নিয়ে কথা বললো, সেই বিষয়ে ইসলামী ছাত্র শিবির আজকে কোনো প্রোগ্রাম দেয় না। কিন্তু কতটা প্রতিহিংসা পড়ে এবং কপটতা, কতটা ভণ্ডামি ওনাদের কার্যক্রম পরিচালিত হয়। আজকে যদি এই জিশান যদি একদিন না পাওয়া যেত, এটা এই যে একদম ওনাদের আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত যেভাবে ঝাঁপায় পড়ছিল সারা দেশে, যে নিখোঁজের সংস্কৃতি, গুমের সংস্কৃতি আবার বাংলাদেশে চলে আসছে, সেই দায় ওনারা নিত না। তো শুধুমাত্র একজনকে স্বীকার করেন যে না আমাদের মধ্যে আপনাদের মতো তো ওই রকম নিয়ে আসতাম না, কোনো সময় আমি কোনোদিন নিয়ে আসি না। এই টেলিভিশন টক শো তো কয়েকবার এই যে ফরাত এরকম মনে করেন দেখায় কথা বলছে। আমি চিন্তা করলাম যে মানুষের ব্যক্তিগত বিষয় এইভাবে সামনে নিয়ে আসার কি দরকার। এরকম শত শত প্রমাণ আছে যে আপনার এই যে দেখেন একসাথে 3 নারীর সাথে সম্পর্ক, শিবিরের আপনার গভীর রাতে প্রবাসী করে শিবির নেতা আটক, ধর্ষণ চেষ্টার অভিযোগে জামান নেতা আটক। প্রত্যেকটা বাংলাদেশের প্রথম সারির পত্রিকা জামান নেতা এই চেষ্টা, এরকমের 2-300 আমিও নিয়ে আসছি। মানব কণ্ঠে কুমিল্লা ছাত্রীদের যৌন অভিযোগে, হয়রানির অভিযোগে জামাত নেতা আমরা তো টেলিভিশন টক শোতে মানুষের ব্যক্তিগত বিষয় এভাবে নিয়ে আসার চেষ্টা, অপরাজনীতি আমরা করি না। ওনারা আপনি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, শিষ্টাচার, এগুলি সমস্ত কিছু ওনারা ধ্বংস করে ফেলেছেন। ওনারা একজন মানুষ, সাংবাদিক থেকে শুরু করে যে কোনো পেশার, আপনি আজকে শিবিরের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে দেখেন না, আপনার মা বাবা তোলে যদি কথা না বলে এই দায় নিয়ে এখান থেকে এদেশ থেকে চলে যাব। সুতরাং এই যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন, ওনারা ওই যে নিয়ে আসে, উনি তো শুরু করলেন আগে নিয়ে আসছে, এরকম তো আমরা শত শত প্রমাণ দেখাতে পারবো। জামাতের থানা আমির, জেলা আমির থেকে শুরু করে এরকমের আমির থেকে শুরু করে একদম আপনার কর্মী পর্যন্ত অসংখ্য পরকীয়ার, অসংখ্য দর্শনের, অসংখ্য নারী নির্যাতনের, অসংখ্য নিপীড়নের ইতিহাস জামায়াত ইসলামের ইতিহাস। তো তাদের এই দেশের ধর্ষণের যে সংস্কৃতি, এই দেশে অপকর্মের সংস্কৃতি, এই দেশের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার সংস্কৃতি, সেই লিগাসি তো ওনারা টানতেছে। সুতরাং এই যে ইসলামিক সংগঠনের কথা বলে এগুলি বাদ দিতে হইব। জামাত মঞ্চ, ছাত্র শিবির মঞ্চ, এই নামে কিছু করলে ইসলাম ওনাদের কাছে রক্ষা পাইছে। সুতরাং ইসলামের কথা বলে এই অপরাজনীতি এগুলি বন্ধ করতে হবে। আমান ভাই, আমাদের সাথে আরেকজন অতিথি আছে, তার কথা আমরা একটু শুনবো। তার আগে আপনার কাছে 1 মিনিটের একটা প্রতিক্রিয়া জানবো। আপনারা একজন, জি আপনার কাছে আমান ভাই, একজনের বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার প্রতিবাদে সারা দেশে মোটামুটি এবং কেন্দ্রীয়ভাবে আপনারা মিছিল করেছেন। না আপনি তো মিসকোট করতেছেন। না আমি মিসকোট করছি না, আপনারা মিছিল করেছেন ব্লান্ডার করে, সেটা গুমের দিকে নেয়ার কারণে আমরা আচ্ছা মিছিল করেছেন। এটা ব্যক্তিগতভাবে কোন একজন করলে সে অপরাধে সেটা আপনার শাস্তি হবে, ওটা আমাদের আলোচনার বিষয়, সেটা আপনারা করতেই পারেন। অথচ এই গত 10 দিনে সারা দেশে 5 জন বিএনপি নেতা খুন হয়েছেন। সবশেষ আমরা রাউজানে আমরা যে অস্ত্রসহ একটা
একটা ভয়ঙ্কর দেখেছি সিসিটিভি ফুটেজে, এবং অধিকাংশ ঘটনায় বিএনপির নেতারা মারা গেছেন। কোথাও কোথাও বিএনপির হাতে মারা গেছেন, কোথাও কোথাও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কারণে মারা গেছেন, কোথাও কোথাও আসলে আধিপত্য বিস্তারের কারণে মারা গেছেন। এখন এই যে আপনাদেরই দলীয় যারা নেতা আছেন, সিনিয়র নেতা আছেন, তারা এইভাবে মারা যাচ্ছে, প্রকাশ্যে মারা যাচ্ছে, দিনে দুপুরে মারা যাচ্ছে, প্রতিদিন একজন করে মারা যাচ্ছে। গতকালকে ওই যে রামপুরায় একজন গুলি খেলেন। এখন এই তো আপনারা এইসব ঘটনায় কেন মিছিল করেন না? তো এখানে কি অপরাধ খুঁজে পান না? না, এটা তো অপরাধ খুঁজে না পাওয়ার কোনো কারণই নেই। দেখেন একটা তো মিছিল হতে পারত। আপনি দেখেন আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন অবনতি হচ্ছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে। আপনি যেই ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে ছিল, সেই এই বিষয়টা যে ফাংশন করতেছে না সেটা স্পষ্টভাবে বোঝা যায়। আজকে একদম এসআই থেকে শুরু করে আপনার আইজিপি পর্যন্ত আপনার অনেক অফিসার আছেন। এর মধ্যে এই যে বিভিন্ন ক্যাটাগরি গেলে অনেক অফিসার আছেন যারা হাসিনার সময় পুরোপুরি তার দাস ছিল। হাসিনার সময় ওই হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আপনি উইদিন ফিউ ডেজ অর ফিউ মান্থস আপনি কিন্তু এত বড় সেট আপকে চেঞ্জ করতে পারবেন না। আপনি আজকে মনে করেন যে একটা যদি শেষ করি আমি মনে করেন যে একটা বিসিএস হইলো, বিসিএস হওয়ার সাথে সাথে সেই লোক আপনি ফাংশনাল বা কমান্ডিং জায়গা যেতে টাইম লাগবে। অর্থাৎ এই দেশটা যে 17 বছর যে ধ্বংস করে ফেলছে, সেইখানে আপনি শুধু আপনাদের পেশায়ও দেখেন যে অনেকে হাসিনার পারপাসকে সাফ করার জন্য যারা সমস্ত নীতি নৈতিকতা ভুলে গিয়ে সাংবাদিকতা করেছে, সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ভুলে গেছে, তার আছে না, তাদেরকে আপনি ইচ্ছা করলে কি একদিন সরাই দিতে পারতেছেন না? পারতেছেন না। এর জন্য টাইম লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলি আপনার দলের কেউ আধিপত্য বিস্তারে জড়াচ্ছে, আমি এই ওই দোষ জায়গাটা পুলিশের? না, আমি তো পুলিশের দোষ দিচ্ছি না। পুলিশের দোষ নাই সেটাও বলা যাবে না। তো আপনি মনে করেন যে সে শিবির করে, আমি ছাত্রদল করি, সে ছাত্র ইউনিয়ন করে, পুলিশকে তো বলা হয় না যে ছাত্রদলের দেখলে আপনি এখানে চুপ থাকবেন। এটা ঠিক, আপনি পুলিশ গ্রেফতার করছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দিস গভর্নমেন্ট এই সরকার কিন্তু আমি সরাসরি বলি, আমাদেরকে একটা প্রোগ্রামে চেয়ারম্যান মহোদয় ডাকছিলেন, আমরা লাঞ্চ করছি একসাথে। সেইখানে আমাদের সামনে একটা ফোন আসছে তার কাছে যে ট্রাফিক একজন মন্ত্রীর গাড়িকে ঘুরাই দিচ্ছে আর কি। তখন চেয়ারম্যান মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটা শব্দ চয়ন করেছেন, ওটা আমি না বললাম, আইনের বিষয়ে বলছে মন্ত্রী হোক যে হোক তাকে ওই পথে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে, এখন এই যে মনে করেন শুনেন দায়িত্বশীল জায়গা থেকে আমরা আপনার উত্তর পেয়েছি এবং ইতিবাচক উত্তর পেয়েছি, ধন্যবাদ। আমরা একটু মাইন আহমেদ আপনার কাছে আসতে চাই। আজকে সংসদে একদম শুরুতে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করেছেন, তিনি খুশির সংবাদ দিয়েছেন যে সাবেক আইজিপি এবং বহু অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে, তিনি গ্রেফতার হয়েছেন দুবাইতে। পরবর্তীতে তিনি এই জিশানের ঘটনাটা উল্লেখ করেছেন। তো গত কয়েকদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম আমান ভাইয়ের সাথে, তার বক্তব্য কি এই বিষয়গুলো একটু আসা উচিত ছিল না? আপনার কাছে কি মনে হয় মাইন ভাই? নিশ্চয়ই, মানে দেশে তো আসলে যেটা আমরা দেখতে পাইতেছি যে মানে ফাংশনালি আমরা যেটা একটা ইলেকশন পাইছি ঠিকই, কিন্তু একটা পার্লামেন্ট পাই নাই। কারণ হচ্ছে যে আমরা পার্লামেন্টে কার্যত কোনো অপোজিশন পাইতেছি না যারা আসলে মূল ইস্যুগুলো অ্যাড্রেস করবে। এইটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে যেহেতু আজকের মানে প্রাইমারি আলোচনাটা ধর্ষণ, নারী নিপীড়ন কেন্দ্রিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, তো এই একটা ঐক্য আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বিগত প্রায় 6-7 মাস ধরে ওখানে অবস্থা খুবই খারাপ। পাশের অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ঘটনার শিকার হচ্ছেন, পাশের গ্রামেই। তারপর আমরা দেখলাম যে ওখানে ইভেন একটা হত্যার ঘটনা ঘটলো, তারপর একটা ভয়াবহ ধর্ষণ চেষ্টা হইলো, তারপর একটা মুভমেন্ট শুরু হইলো। সেই মুভমেন্টে প্রথম রাতেই হাজার হাজার নারী শিক্ষার্থী নেমে আসলো। জাহাঙ্গীরনগর তার সেই চিরচেনা রূপটা দেখাইলো যে তারা আসলে নারী নিরাপত্তার বিষয়ে সবসময় অবিচল। তারপর আমরা দেখলাম যে সেখানে যে দায়িত্বশীল ব্যক্তি, যিনি 6-7 মাস ধরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তার পদত্যাগের দাবি উঠলো এবং সেই স্লোগানে জাহাঙ্গীরনগরের হাজার হাজার মেয়ে সুরও মিলাইলো। তারপর আমরা কি দেখলাম যে আমাদের পার্লামেন্টে যে 3টা মূল দল আছে, বিএনপি, জামাত এবং হচ্ছে এনসিপি, 3টা ছাত্র সংগঠনই একই সাথে সেই আন্দোলন থেকে বের হয়ে গেল। আন্দোলন থেকে বের হয়ে বলল যে প্রক্টরের পদত্যাগ দাবি করাটা নাকি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা। মানে রেসপন্সিবল যে ব্যক্তিটা নিরাপত্তার জন্য, সেই ব্যক্তিটাকে প্রেসারে ফেলা, সেই ব্যক্তিটাকে আক্রমণের শিকার হইতে দেখে ওনাদের তার প্রতি দরদ জেগে উঠলো সবাই। ছাত্রদলেরটা আমি বুঝতে পারি যে ধরেন ওনাদের সামনে যদি একটা ক্যাম্পাসে ওনার একটা লোক পড়ে যায়, তাহলে সামনের দিনে আরও অনেক লোক পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু শিবির বা ছাত্রশক্তির এখানে কি ইস্যু? তাদের ইস্যুটাও সিম্পল, ইন্টারিমের সময় বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসছে। কাজেই একবার যদি পড়ার খেলা শুরু হয়, ছাত্রদের আন্দোলনের মুখে দায়িত্বরত ব্যক্তিরা নিজের পথ থেকে সরে যেতে থাকেন, তাইলে সবাই ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে বলছিলাম যে আমরা আসলে একটা ইলেকশন পাইছি, কিন্তু একটা কার্যকর ডেমোক্রেসি আমরা কেমনে পাবো? নিরাপত্তার ইস্যুগুলো কারা তুলে আনবে সামনে?
তাইলে পার্লামেন্টের বাইরে আমরা শক্তিগুলোকে আদর্শিক সামনে- জায়গায় কথা বলছিলাম, এই যেমন বললাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি এই বিষয়ে কথা বলেন নাই স্বরাষ্ট্র। আমরা ছাত্র শিবিরের ছাত্র দলের কোনো কাণ্ড দেখলে শিবির রাস্তায় নামে, শিবিরের কাণ্ড দেখলে ছাত্র দল রাস্তায় নামে, কিন্তু আসলে সার্বিকভাবে তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুই দলে কেউ, আমরা কিন্তু কাউকেই রাস্তায় নামতে দেখিনি। এখানে ইস্যুটা হয়েছে যে আমরা তো মূলত ইন্টারিম আমলে বা ধরেন আওয়ামী লীগ আমল পুরাটা আসলে ওই আওয়ামী লীগেরই ধারাবাহিকতা চলতেছে দেশে এখন পর্যন্ত। ইন্টারিম আমলে আমরা একই জিনিস দেখছি যে আইন শৃঙ্খলার কোনো বালাই নাই, মানুষজনের জীবনের কোনো নিরাপত্তা নাই। ওই সময় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ওই সময়ের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও যখন ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন, আমরা যখন মুভমেন্টে নামি, ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারের মুভমেন্টে নামি বা অন্যান্য যে কোনো ব্যানারে, তখন বারংবার আমাদেরকে ব্যাশ করা হয়েছে। তখন যদিও বিএনপির থেকে ভিন্ন সুর ছিল, তখন তারা ধরেন সাম্য হত্যাকাণ্ডের ইস্যুতেও প্রক্টরকে রেসপন্সিবল দেখছে, কিন্তু অ্যাপারেন্টলি পরবর্তীতে তারা আর মানে দায়িত্বরত ব্যক্তিকে কোশ্চেন করতে এখন আর আগ্রহী না। তো এইটা তো আসলে ওই সময়ের ধারাবাহিকতা। বিএনপি সরকার নিয়ে আমাদের একটা ফান্ডামেন্টাল তর্কের জায়গাটা বা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যেই ইস্যুকে কেন্দ্র করে তারা জনগণের ম্যান্ডেট অর্জন করছেন বা ইন্টারিম থেকে এক প্রকার দূরত্ব তৈরি করে, ডিস্টেন্স তৈরি করে, যে আমরা হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াবো, আমরা মাজার সংখ্যালঘু নিপীড়নের বিচার করব, যেই ইস্যুগুলোকে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করব, যেগুলোকে সামনে এনে জনগণের ম্যান্ডেট তারা অর্জন করছেন, সেগুলো তারা ক্ষমতা আসার পর দিন থেকে ভুলে গেছেন। আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা অনেক মব দেখেছেন নিশ্চয়ই, এখন কি অবস্থা? এখন আমরা তো সেটাই বলতেছি যে যশোর একটা ঘটনা ঘটলো না, একটা মানুষকে জাস্ট মেরে ফেলা হলো, তারপরেও কিন্তু মাজার ভাঙার ঘটনা থামে নাই, মবের ঘটনা থামে নাই। মানে সব কোন দলের লোকজন করতেছে বা কোন মতাদর্শের লোকজন করতেছে এটা তো মোটামুটি স্পষ্ট, কিন্তু মানে নিজেদের দলের লোকজনের বাঁচানোটাও এক প্রকার মেক সেন্স করে, যেহেতু এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার, পাওয়ার পলিটিক্সে। কিন্তু মানে এই যে ওদেরকেও আমরা ছেড়ে দিব, কাজে আমরা আমাদের কোনো বিরোধী নাই। হ্যাঁ, মানে ধরেন স্ট্র্যাটেজিক্যালি ওটা আসলে কিভাবে মেক সেন্স করে? সবাই আসলে বিচারমানি তালগাছ আমার এই পক্ষের লোক। হ্যাঁ, মানে একটা আমরা সবাই মিলে আপনার কাছে একটা বিষয় নিয়ে আসতে চাই। আজকে নিশ্চয়ই আজকে সংসদে পোশাক নিয়ে, এমপিদের পোশাক নিয়ে একটা বিষয় তুলেছেন এবং আমান ভাই নিজেও সেটা বলেছেন যে এটা এক্সপান্স করা হয়েছে। যিনি বলেছেন তিনিও নিজের ভুল স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আপনারাও আপনাদের দলের তরফ থেকে আপনাদের এমপি যারা আছেন, নারী এমপি যারা আছেন, সবাই এটা নিয়ে ইয়ে করেছেন। দুই পক্ষ থেকে আজকে যারা দুই অতিথি আছেন, মাইন আহমেদ এবং আমানুল্লাহ আমান, সবাই একটা বিষয় বলছেন যে যারা আসলে ইসলামী রাজনীতি করেন তাদের কথা কমেন্ট হওয়া উচিত সংযত, কিন্তু সবারই ইয়ে হচ্ছে যে নারীদের ক্ষেত্রে না হয় নাকি আপনারা একটু ইয়ে করেন, তাদের অভিযোগ যে হচ্ছে আপনারা তাদেরকে অসম্মান করেন ফেসবুকে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মধ্যে উনি কিছু ইয়ে দেখাচ্ছিল। এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন এই অভিযোগগুলো নিয়ে? বরাবরই এটা ওনারা করেন এই অভিযোগটা। এখানে দুইটা ইস্যু আসছে, একটা হচ্ছে নারীদের ইস্যুতে আর একটা হচ্ছে আজকের সংসদের ইস্যু। সংসদের শেষ করে আপনার ইস্যুতে যাচ্ছি। সংসদের ইস্যুতে আমান ভাই খুব কনফিডেন্টলি মিথ্যাগুলো উপস্থাপন করেছেন, এটা আমান ভাইয়ের একটা ভালো কোয়ালিটি, মাশাআল্লাহ। মুনির হক চৌধুরী তিনি বক্তৃতা দেওয়ার পরে আমান ভাইয়ের ভাষ্য হচ্ছে তিনি নিজে এক্সপান্স করতে বলেছেন, এক্সপান্স করে ফেলেছে, শেষ। ট্রুথ কি? ট্রুথ হচ্ছে তিনি বক্তব্যে বোরকা, নিকাব এগুলোকে বউ বদলের একটা মাধ্যমের মতো করে উপস্থাপন করছেন। এক্সাম্পল দিয়ে বলতে পারবেন উনি কি বলছেন? আমি আপনার বক্তব্য আমি ডিস্টার্ব করি নাই, আমি আপনার বক্তব্য ডিস্টার্ব করি নাই। তারপরে বলছেন যে যারা আসছে সংসদ সদস্য তাদেরকে তিনি চিনছেন না, মানে মুখ খোলা দরকার, এবং এটা বউ বদলের এক্সাম্পল দিয়ে বলছেন। এরপরে কি হলো, মাঝে একটা ব্রেক গেল। ব্রেকে বিএনপির এমপিরা প্ল্যান করে আসলো যে আমরা এটার পক্ষে থাকবো, ফলে এনি নিজে দাঁড়ায় স্পিকারকে উল্টো কোয়েশ্চেন করতেছেন, আপনি এক্সপান্স করতে গেলেন কেন? এবং সবাই আবার তখন তাড়ে দিলেন, হই হুল্লা করলেন, মানে আপনি এক্সপান্স করলেন কেন? তিনি সঠিক বলেছেন, মনে হচ্ছে সঠিক বলেছেন। সংসদে যেখানে টিআইবি তথ্য অনুযায়ী 1 মিনিটে খরচ হয় 2,72,000 টাকা অলমোস্ট দেশের, সেখানে এই নারীদের ড্রেস, ইসলামের মৌলিক বিধান, পর্দাকে বউ বদলার মতো কটাক্ষ করবেন, আবার স্পিকার এক্সপান্স করবে, তারপরে আপনি আইসা আরেকজন এমপি এসে আবার জাস্টিফাই করবে, সঠিক বলেছেন বলবে, আর সবাই তালি দেবে। এটা খুবই দুঃখজনক। আমি একদম, এটা মাঝে ব্রেক ছিল, ব্রেকে তারা প্ল্যান করে আসছেন, আসে আবার একযোগে সবাই এটা জাস্টিফিকেশন দিচ্ছেন। আপনি বলতে পারবেন উনি কি বলেছেন? আপনি তো বলতে পারবেন। ভাই আমি শিখানোবদ্দিনের দরবারে যায়, ফুরিয়ে গেলে কোথায় পায়? এটা শিখে আসছেন। আপনি প্লে করেন। এটাই বলছে যে বুরকা পরে আসছে, তার ভাইয়ের ওয়াইফ নিয়ে উদাহরণ, একজন বিরোধী দলীয় উপনেতা তার ওয়াইফকে নিয়ে উদাহরণ দিচ্ছেন, তাদের বউ বদল করে আসছেন না, কেন বুঝবো কেমনে? হিসাব করে আসছে। এই টার্মটাই তিনি ইউজ করছেন। মনুরাগ চৌধুরী, আমি আপনাকে ডিস্টার্ব করে নাই, না উনি অনেক দুষ্টমি করে কথা বলেন। ওকে, আমি আপনাকে ডিস্টার্ব করে নাই আমান ভাই, আমি আলাপে আসি। এরপরে যেটা বলেছেন যে মেয়েদের নিয়ে কথা বলা, দেখেন
টু যেটা সংগঠন ছাত্র শিবির শুরু থেকে এখন পর্যন্ত আমরা আমাদের বোনদেরকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আসছি। আমরা আমাদের যাতে আমাদের জনশক্তিদেরকে গ্রুমিং করার চেষ্টা করি যে যাতে এই পর্দার জায়গাগুলো আমাদের কর্মী সাথী সদস্য যে পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করি আমাদের মতো সব হায়েস্ট চেষ্টা করি। হ্যাঁ, এখানে যদি মানবিক দুর্বলতার সাথে কেউ মিসিং কিছু করে, এলোমেলো কিছু করে, তাদের নৈতিক কোনো পদস্থলন হয়, সেক্ষেত্রে আমরা সাংগঠনিক ব্যবস্থা রেগুলারই নেই যে কোনো সাথী সদস্যের বিরুদ্ধে আমরা সাথে সাথে তার সাথে পদবাতিল করা। এখন মধ্যে নিছেন ভাই কারণ বহু নেওয়া হয়েছে, বহু আমার বিশ্ববিদ্যালয়ে বহু করছে কমেন্টের কারণে না বহু করছে ধরেন যে কেউ প্রেম করলো, হ্যাঁ কেউ প্রেম করলো, মানবিক দুর্বলতা সে প্রেম করতে পারে, সে যখন করবে। আমরা প্রেম ইস্যুতে কথা বলছি না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নারীদেরকে হয়রানিমূলক মন্তব্য, স্ট্যাটাস, পোস্ট, গালাগালি, গালাগালি কিংবা পয়েন্টটা আমরা প্রেস রিলিজে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। আপনারা যে কোনো পর্যায়ে জনশক্তি ব্যাপারে আমাদেরকে যখন ইনফর্ম করবেন, আপনার এই পর্যায়ে তুমুক এই জায়গায় গালি দিয়েছে, এটা করেছে, সাথে সাথে তার ব্যাপারে আমরা ব্যবস্থা নিই। ইভেন আমরা প্রেস রিলিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে ইমেলও ঘোষণা করেছিলাম, এই ইমেল আমাদেরকে জানাবেন। এর প্রেক্ষিতে বেশ ভালো সংখ্যক কিছু, সম্ভবত 10 থেকে 12টা সংখ্যা এরকম ইমেল পরপর আসছিল সবার বিরুদ্ধে। গত বছরের ঘটনা বলছি, মানে 5 আগস্টের পরপর সাথে সাথে আমরা ব্যবস্থা করে নিয়েছি। আমরা এই জায়গায় খুবই স্ট্রিক্ট। কেউ যদি আমাদের অনলাইন নীতিমালা ভায়োলেট করে, আমাদের একটা অনলাইন নীতিমালা আছে জনশক্তিদেরকে আমরা দেই যে এগুলো ফলো করা লাগবে, সেগুলো যদি কেউ ভায়োলেট করে আমরা এই ব্যবস্থাটা স্ট্রংলি নিই। এখন আমাদের প্রয়োজন সহযোগিতা চাইবো, আমাদের কাছে যদি এরকম 1টা 2টা 100টাও প্রমাণ থাকে আমাদেরকে পাঠাবেন, যখনই পাঠাবেন তখনই আমি স্ট্যান্ড বাই এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। সেটা আমাদের ক্লিয়ার সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক বহু করেছি, ফিডব্যাক আপনাদেরকে দিয়েছি। এটা নিয়ে আরেকটা আলাপ হইতে পারে, আমি ধর্ষণের আলাপে আসি। আমান ভাই হচ্ছে 2-3টা রেফারেন্স বলছেন, তার মধ্যে ভাই বলি না, একটু বলি না, মানে 2-3টা টাইটেল শিরোনাম পড়েছেন, শিরোনামের মধ্যে একটাতে শিবিরের নাম বলেছেন। আমি এখানে চ্যালেঞ্জ করছি, এইটা শিবিরের কোনো পর্যায়ের কোনো এই ধরনের ঘটনা সংঘটিত, এটা আমি ঘটনা জানি, এবং এরপরে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যেটা ফ্যাক্ট চেক করেন। তারপরে ফ্যাক্ট চেক করা হয়েছে, শিবিরের কেউ না, দাড়ি টুপি পড়ছে দেখেই সাথে সাথে ফটো কার্ড বানাইয়া তার শিবির বানাই দেওয়া হয়েছে। এরকম হাজারো কেস আছে, দাড়ি টুপি কেউ ক্রাইম করলো, তারা জামাত নেতা, শিবির নেতা, শিবিরের কর্মী বানাই। আপনি নিউজটা এখানে চ্যালেঞ্জ করছি, এখানে ভাই সাংবাদিক আছে, ভাই রোল প্লে করবে এটা। এখানে যদি এটা প্রমাণিত হয়, আমি আপনার যে কোনো কথা মেনে নেব। যেটা শিবির নেতা বলেছেন, এটা এখানে ফ্যাক্ট চেক হবে। একটু আগে যেটা শিরোনাম, যেটা শিবির নেতা বলেছেন, শিবির নেতার একটা ঘটনা, এটা ভাই এখানে 3 নারীর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক করে শিবিরের পক্ষে ভোট চাইলেন জবি শিক্ষার্থী। না ওটা না, শিবির নেতা ধর্ষণ যেটা বলছেন, বলেন না আমরা সময় আমি তো উনি করতেছে তো আমি নিয়ে যাই না এই জায়গায়, উনি নিয়ে যাইতেছে। প্রেমের ব্যাপারে প্রেম 3% ক্রাইম না, প্রেমের আমরা ব্যবস্থা ছিল। ধর্ষণ যেহেতু ক্রাইম, আমি আগে ক্রাইমটা ডিল করি। ধর্ষণের কেসে আমি চ্যালেঞ্জ দিলাম, ভাই এটা এখন আনুক প্রয়োজন শোর করানো, আপনি ফ্যাক্ট চেকিং টিম নিয়ে আসবেন, আপনার এক্সপার্ট টিম, এখানে ফ্যাক্ট চেক হবে, আমি আমার যে কোনো দায় নেব। এখন আসি, আমি 30 সেকেন্ড জানেন যে এই সময়টা নাই, এজন্য চ্যালেঞ্জটা করতেছি। এরপরে শো আলাদা হতে পারে, জায়গায় দেখা হবে। এখন আসেন ভাইরা যেটা করে যে সপ্তম শ্রেণী কিশোরীকে ছাত্রদল নেতা কর্মীদের সংঘবদ্ধ ধর্ষণ, ঘটনা 1-2-2026 কদিন আগে ঘটনা। সেখানে পরে মানে বাড়ি ছাড়া করছে রীতিমতো। খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ, নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে হচ্ছে ধর্ষণের অভিযোগে আমি তো পড়তে পারবো সবশেষ আমান ভাই আপনার কাছে আসলে সবশেষ একটা আমি শেষ করব। মূলত আমার কাছে যদি ধর্ষণ, ব্যভিচার, জেনা ইত্যাদি করেন ভাই, মানুষের তো দুঃখ থাকতো না, কিন্তু দুঃখ এক জায়গায়, ওই যে ইসলামিক লাগাইছেন এই জন্য। মুশকিল হচ্ছে, আমি যেটা অ্যালার্মিং মুশকিল হচ্ছে, আপনার কর্মীরা যখন ধর্ষণ করবে, আপনি পুলিশ দিয়ে ওই লোকজনকে এখানে বাড়ি ছাড়া করবেন, আর আপনার নেতারা কেউ করলে তদন্ত কমিটিও করবেন না। বিএনপিতে এই ধরনের কোন ঘটনা এই সরকার বা বিএনপির ইতিহাস এরকম নাই যে সবশেষ এটা নাই। শেষ পর্যন্ত ছাত্রী আত্মহত্যা আছে, ঘটনা হচ্ছে 3/6/2026। শেষ পর্যন্ত ছাত্রদল নেতা তাকে এমন পেরেশানি দিয়েছে ধর্ষণের পরে, ওই বিরানি বাজারের ঘটনা। আমি একটা ঘটনার কথা উল্লেখ করি আমানুল রহমান, 13 জুন একটা পত্রিকার খবর, সেটা হচ্ছে গোপনে ওই এত বড় একটা ঘটনা ঘটছে ভাই, একটা 30 সেকেন্ড না, এত বড় ঘটনা ঘটছে, আপনারা কোনো কর্মসূচি দিচ্ছেন? আমরা তো আপনাদের মতো একটা ইস্যু পাইলে, যেমন ওই যে আমি একটা কথা ছোট ইস্যু আপনি যেভাবে বিভৎসভাবে বর্ণনা দিলেন, এখানে আপনারা কোনো কর্মসূচি দেন না কেন? শুনেন, এটা আমরা কর্মসূচি দিতেছেন, মহিলার চৌধুরী মজা করছে এটা নিয়ে। সংসদে আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক বন্ধদের দল, বাংলাদেশের জাতীয় সংসদ, মুসলিম প্রধান রাষ্ট্র মেয়েরে ধর্ষণ করছে, বাংলাদেশের সংসদ উনি বলতেছে, আপনি প্রোগ্রাম দেন না কেন? আপনারা মানুষের জন্য করেন, শিক্ষার্থীদের জন্য। বাহ, আমার ভাই দারুণ বলছে। সংসদে বাংলাদেশের মুসলিম প্রধান একটা রাষ্ট্র সংসদে দাঁড়ায়া ইসলামের মৌলিক বিধানকে কটাক্ষ করবে,
বলবে, বউ বদলার উপকরণ বলবে, আর এটা প্রতিবাদ করলে বলবে কেন প্রতিবাদ করছেন। আপনি শুনুন, আর এই ধরনের কোনো কথাই বলেন না। উনি বলছে যে একটা প্রোগ্রামে গেছে, Second উনি reply. ডাক্তার আব্দুল্লাহ তাহেরকে বলেছেন, আমাকে বলতে দেন। second reply. তাহেরকে বলেছেন, জনাব আব্দুল্লাহ তাহেরকে বলেছেন যে একটা প্রোগ্রামে গেছে ওনারা। এই ধরনের অনেক মশকরা হয়ে থাকে। ভাই, একটা আচ্ছা, প্রোগ্রামে গেছে, আমি এই প্রসঙ্গে না যাই। প্রোগ্রামে বলছে কি আপনি বউ বদলান। আচ্ছা, ফরহাদ, আর 5 আমি- সেকেন্ড নেব। আমান ভাই বলছেন আমরা কেন ধর্ষণের প্রতিবাদ করি নাই। আমান ভাইরা কালকে একটা বিক্ষোভ মিছিল করছে, সময় লাগছে আধা ঘন্টার মধ্যে 4টা রেপ করছে। তাহলে প্রতি মিনিটে যদি রেপ করেন আর এরকম করেন, 2 মাসে যদি 400 ঘটনা 300 ঘটনা হয়ে যায়, এত তাহলে মিথ্যাচার করেন আমরা কেমন? কেমনে আচ্ছা, এই যে ফরহাদ, আমার মনে হয় আপনি যথেষ্ট বলেছেন। একটা সমন্বিত প্রোগ্রাম দিতেন, দেন নাই তো। এটা আপনাদের বিউটি। এই যে ফাসিকি, এই যে কপটতা, এই যে মুনাফিক, এই যে ভন্ডামি, এগুলি বন্ধ করেন। ঠিক আচ্ছা, আছে? বাতি বলতে আমার ভাই, এই যে people will ষষ্ঠ- decide. এস এম ফরহাদ, আমার মনে হয় আপনি যথেষ্ট বলেছেন, ধন্যবাদ। এস এম ফরহাদ দু একটি ঘটনার কথা বলেছেন, একটা নিউজের কথা বলেছেন। আমি একটা নিউজ বলি, 13 জুন 2026 একটা পত্রিকার খবর, গোপনে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন ছাত্রদল নেতা। মানে আপনারা একটু আগে বলেছেন যে আপনারা প্রেম করলে উৎসাহিত করেন, সমস্যা নেই, এটা স্বাভাবিক, মানুষ উৎসাহিত করে করতে। এটা বলিনি। আমি আমি বলছি বাধা আমি নেই। আমার প্রশ্নে আসছি, বাধা দেন না। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? ছাত্রদল নেতারা বিয়ে করলে বা আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন, এটা খুবই দুঃখজনক ভাবে নিয়ে আসছেন। না, এটা তো আমি কোনো- দুঃখজনক আপনি ভাবে- একটা না একটা টেলিভিশন চ্যানেলের টক শোতে আপনি তো এটা আনতেই পারেন না। গোপনে দ্বিতীয় বিয়ে করছে, এরকম বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে এদের বহুত ঘটনা হয়। আপনি এটা বিভৎস নৃশংস কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারেন। একটা এই ধরনের একটা- বিভৎস নৃশংস ঘটনার ক্ষেত্রে আপনারা তখন কি করেন? অবশ্যই ওনাদের চেয়ে বেশি কর্মসূচি আমরা শিক্ষার্থীদের জন্য পালন করি। ওনারা একটা দেখাক যে জামাতের, ওনারা তো বলে যে লেজুর ভিত্তি করে না, কিন্তু বাংলাদেশ, আমি আজ থেকে 1.5-2 বছর আগে এই বক্তব্যটা দিয়েছি, পুরনো কবিতা শুরু হয়েছে। লেজুর ভিত্তির। আমার প্রশ্ন ছিল, ওনারা প্রেম শব্দটা দেখলেই ওনারা বহিষ্কার করে, আপনারা বিয়ে শব্দটা, বা কেউ যদি বিয়ে করে ছাত্র সংগঠনে তাকে, সেক্ষেত্রে আপনারা কি করেন? না, বিয়ের বিষয়ে আমাদের মানে বক্তব্যটা হচ্ছে যারা শীর্ষ নেতৃবৃন্দ, আর সেন্ট্রালের প্রেসিডেন্সি হবে, তাদেরকে সংগঠন বিয়ের ক্ষেত্রে নিরুৎসাহিত করে, কারণ এই যে দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা অসুবিধা প্রতিবন্ধকতা হয়। থাকতে পারে। জি। অপরাপর পদে যারা আছে তারা পরিণত বয়সে বিয়ে করবে, এতে কোনো আমাদের কোনো বাধা নেই। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। মাইন ভাই, আমরা এখন বাংলাদেশ সহ সারা বিশ্বকাপ ফুটবলে একটা উন্মাতাল হয়ে আছে। আমরা এই প্রসঙ্গটি একটু শেষ করতে চাই। আপনি কোন দলের সাপোর্টার ভাই? আমি আর্জেন্টিনা ভাই, কিন্তু আমার মনে হয় ক্লোজিং রিমার্কটা দেওয়া উচিত আমাদের, প্লিজ বলেন। মানে আগের ইস্যুতেই। আমার মনে হয় যে আপনাদের আসলে আজকে এখানে একটা মানে কি বলে একটা ফিমেল গেস্ট রাখা দরকার ছিল, যেহেতু ইস্যুগুলো অনেক বেশি ধর্ষণ, নারী নিপীড়ন কেন্দ্রিক। তাহলে আসলে মানে আমার মানে সহযোদ্ধারা যতটা ধরেন অনেক হাস্যরসাত্মক আলাপ হয়েছে, তো আমার মনে হয় না আসলে এই আলাপগুলো এভাবে হইতে পারতো, কারণ অনেক সেন্সিটিভ ইস্যু। তো মানে আমরা অনেক সেন্সিটিভলি এগুলো ডিল করি। ধরেন এরকম একটা অভিযোগ যদি আমাদের অর্গানাইজেশনের কারণে আমি আসতো, তাহলে আমরা প্রবাবলি ধরেন যে মনস্তাত্ত্বিকভাবে অনেক ডিফেন্সিভ হয়ে যেতাম। যেটা আমরা পার্লামেন্টে দেখলাম যে জামাতের জেনারেল সেক্রেটারি পুরা জিনিসটাকে বানোয়াট বলে একটা অধ্যত্বপূর্ণ বক্তব্য দিলেন। এই সাহসটা আসলে আমরা করতে পারতাম না। বা ধরেন এইটা আমরা দেখি যে বাংলাদেশের স্টেটাসকো, বা বাংলাদেশের ধরেন এই পলিটিক্যাল স্টেটাসকো যেটা বর্তমানে, যে বাংলাদেশের ক্ষমতাসীন দল বা বিরোধী দল, মানে বাংলাদেশের যে কি ভয়ানক পরিস্থিতি, ধরেন মানে নারী নিরাপত্তার, যে আমরা ক্যাম্পাসে দেখতেছি আন্দোলন হইতেছে সারা বাংলাদেশে। ইন্টারিমের আমলে আমরা দেখছি যে অসংখ্য ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা প্রবলেমের কোনো সলিউশন বের করতে পারিনি, ন্যূনতম কোনো ডেভেলপমেন্ট। দিস ইজ রিয়েলি স্যাড যে আমরা একটা পলিটিক্যাল কালচার গ্রো করতে পারতেছি না, যেখানে সবাই মিলে আমরা এই এজেন্ডাগুলোকে ওয়েপনাইজ করা কিংবা পলিটিসাইজ করা বাদ দিয়ে একটা প্রপার একটা সাস্টেইনেবল সলিউশনের দিকে আগাবো, এদিকে আমরা যেতে পারতেছি না। কারণ আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো ফিলোসফিক্যালি এই জিনিসটাকে মানে একটা কি বলে অ্যান্টি পেট্রিয়ার্কাল বাংলাদেশ বানানোর দিকে আগাইতে চাইতেছে না নানান কারণ। এবং সেটা কি বলে ধরেন, সেটা আপনি যেরকম এই শিবিরের এই পুরো ঘটনা ডিল করার যে প্রক্রিয়া, সেটাতে দেখতে পাবেন। একই সাথে ধরেন বিএনপির যে এমপি আজকে ডেরিগেটরি কমেন্ট করছে, সেটার মধ্যে দেখতে পাবেন। জি মাইন ভাই, এই আদর্শিক জায়গাটার একেবারে প্রসঙ্গটা একদম শুরুতে আপনার কাছে এনেছিলাম, আপনি ধন্যবাদ এই বিষয়টা এনেছেন। আর বিশ্বকাপের প্রসঙ্গটা আনছিলাম যে পরিস্থিতি একটু হালকা করার জন্য আমাদের ছাত্রদলের প্রতিনিধি, শিবিরের প্রতিনিধি, ওনারা একটু গরম হয়ে গিয়েছিলেন। যাই হোক, অনেক ধন্যবাদ। আসলে এই প্রসঙ্গটা আনা একটু উচিত ছিল। ক্যাম্পাস এখন বিশ্বকাপ ফুটবলে উন্মাতাল, বিশেষ করে। আমার ভাই নিশ্চয়ই বিষয়ে পরে কথা হবে, ফরহাদ ভাই নিশ্চয়ই পরে কথা হবে, মাইন ভাই অনেক পরে কথা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ স্টার নিউজে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আদর্শের জন্য রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, আপনারা সেটা করবেন, মানুষের উপকারে করবেন, আপনাদের আদর্শ মানুষের কাছে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমানুল্লাহ আমান, মাইন আহমেদ এবং এস এম ফরহাদ। আর দর্শক, আপনারাও এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সময় দিয়েছেন আমাদের। স্টার নিউজের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। কড়া আলাপ প্রতিদিন দেখার আমন্ত্রণ।